এসেছে খুশির বার্তা নিয়ে। উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারপাশে। ঈদকে রঙিন করে তুলতে সিনেমা মুক্তির রেওয়াজ বহু পুরনো। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমা। দাগিতে মেতেছে বাংলা সিনেপ্রেমীরা, কারণ সিনেমায় ফিরেছেন আফরান নিশো, সঙ্গে আছেন তার প্রথম সিনেমার নায়িকা তমা মির্জা, এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন আজকের এই সিনেমার প্রযোজক শাহরিয়া শাকিল। আমি তিনজনকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। শুরুতে রয়েছেন আমাদের সাথে আমাদের সবার ভীষণ পরিচিত এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, এবং তারপরে রয়েছেন আমাদের সবার পছন্দের অভিনেত্রী তমা মির্জা, এবং তারপরে রয়েছেন চলচ্চিত্র প্রযোজক শাহরিয়া শাকিল। তিনজনকেই স্বাগত এবং ঈদ মোবারক। সানডেলিনা শরীফ নাইটে কেমন আছেন? আমরা খুব ভালো। এবারে ঈদ তো পুরো দাগিময়, এক কথায় বলা যায়, বোঝাই যাচ্ছে। আচ্ছা, শুরুতে আফরান ভাইয়া, নিশু ভাইয়া, সেটা হচ্ছে যে ঈদ কেমন গেল আজকে, প্রথম দিন ঈদের আজকে? আমার জন্য তো ঈদটা হচ্ছে ঘুম ডে। তবে ছবি মুক্তি পেলে আর ঘুম থাকে না। বাট সকালে ছেলেকে নিয়ে নামাজে যাওয়া এবং তারপর ফ্যামিলি মেম্বারদের সাথে যেগুলো আমাদের রিচুয়াল, এই তারপরে ঘুম। এখন তো ঘুমালে চলবে না, আমাদের হল ভিজিট এবং যে পাবলিক রিয়াকশন সেগুলো দেখতে হবে। ওয়াও, তোমার আপু ঈদ কেমন গেল আজকে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার মনে হয় ঈদের দিন সবাই তার ফ্যামিলির সাথে দিনটার বেশিরভাগ সময় কাটাতে চায়, তো আমার বেলায়ও সেটা একই রকমই। এবং তারপরে এখানে চলে আসা, এখান থেকে আবার দেখি চিন্তা করে কোথায় কোথায় যাওয়া যায়। ঈদ তো আসলে সবার জন্য খুব বড় একটা সেলিব্রেশন আমাদের, কিন্তু আপনার বিষয়টা একটু ডিফারেন্ট না, আপনাদের দুজনের বিষয়টা? কারণ ঈদে আসলে সিনেমা মুক্তি পাওয়া, একসাথে সেলিব্রেশন, মানে ডাবল ধামাকা একসাথে হয়ে গেছে। একদম। আচ্ছা, শাকিল ভাইয়া, ঈদ কেমন গেল আজকে? এই তো ঈদ তো আমাদের সিনেমা, গত ঈদও ছিল, এর আগের ঈদও ছিল, এবারও আমাদের সিনেমা নিয়ে আমরা ব্যস্ত। একদম। এবার তো দাগি ছাড়া মাথায় কিছুই নেই এই মুহূর্তে। এর আগে ছিল সঙ্গময় সিনেমা, গতবার ছিল আমাদের তুফান, তার আগে সুরঙ্গ ছিল। আচ্ছা, বাংলাদেশের হিট প্রোডিউসার একটার পর একটা হিট ছবি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একদম। তো নিশু ভাইয়া, ঈদের প্রথম দিন আসলে আজকে, যেহেতু আমরা সবাই জানি দাগি সিনেমা হলে আছে, সবাই দেখছে এবং বেশ সাড়া ফেলেছে সিনেমাটি, তো আসলে মানে ঈদের প্রথম দিনে আসলে দাগিকে নিয়ে কেমন কেটেছে এটা জানতে চাই। দাগিকে নিয়ে সোফার তো দাগিকে নিয়ে একটা দীর্ঘ যাত্রা। এখন তো আজকে রিলিজ হলো, ফিডব্যাক আসা শুরু করছে, এগুলো অবশ্যই ভালো লাগছে। তো আমি চাই সামনের দিনগুলো, ঈদ শুরু হলো, সামনের দিনগুলো আমরা জানি খুব ভালো ফিডব্যাক পাই। আমি সবসময় উইশ করি, কারণ অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমে করা দাগি, এবং সেটা দর্শককে যদি আনন্দ দেয় বা দর্শকের মধ্যে যদি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, সেটাতেই আসলে আমরা সবাই, শাকিল সহ সবাই, আমাদের সাকসেস। সো আমরা একটা গল্প বলতে চাই, সেই গল্পটা কানেক্ট করতে চাই, দ্যাটস ইট। চমৎকার। তোমার আপু, আসলে দাগিময় ঈদ কেমন যাচ্ছে আজকে? ওইটাই বললাম যে এখনো তো জাস্ট ঈদটা শেষ হলো, এবার দাগি শুরু হলো। কারণ এই যে দাগি নিয়ে আড্ডা শুরু হয়ে গেল, এরপরে আমরা তো হল থেকে অনেক ভালো ভালো রিপোর্ট পাচ্ছি, তো ইচ্ছা আছে যে ফুল টিম আমরা একটু হলে গিয়ে উকিঝুঁকি মারবো, এক কোণা থেকে দেখবো দর্শকদের রিভিউ নিব, কি অ্যাকশন রিঅ্যাকশন দেখছে তারা। একদমই, এটা জাস্ট শুরু হলো আমাদের এই যাত্রা, যে মানে আজকেই শুরু হলো সেটা না, এটা অনেক আগের। সেই যখন থেকে আলফাই প্ল্যান করেছে যে এই ছবিটি বানাতে চান, তখন থেকে শুরু করে এখন রিলিজ হলো, এবং আগামী দিনগুলোতেও আমাদের হল ভিজিট সহ আরও অনেক প্ল্যানিং আছে। মানে একটা মুভি রিলিজ মানে দায়িত্ব শেষ সেটা না, প্রডিউসারেরও যেমন দৌড়াদৌড়ি থাকে, আমাদেরও দৌড়াদৌড়ি থাকে অনেক বেশি। তো হ্যাঁ, আমার মনে হয় যে মাউথ পাবলিসিটিটা অনেক ইম্পর্টেন্ট, যেটা এই ছবির সব থেকে প্লাস পয়েন্ট আমার এখন পর্যন্ত আজকের দিনে মনে হচ্ছে, যে দর্শক মুখে মুখে বলছে যে ছবিটি তাদের ভালো লাগছে। যত দিন যাবে আমার মনে হয় এটা আরো বেশি বাড়বে, আর প্রখর হবে, এবং এটাই আমাদের টিমের সার্থকতা। আমরা আসলে তেমনটা আশা করছি। শাকিল ভাইয়া, হিট মেশিন ভাইয়া এবং আপু বলছিল সেটা হচ্ছে ঢাকার বাইরেও নাকি সিনেমা বেশ সাড়া ফেলেছে সবার মধ্যে, এই ব্যাপারে একটু জানতে চাই। ঢাকার বাইরে যে হলগুলো আছে, দেখেন ঢাকার বাইরে তো অনেকগুলা, বেসিক্যালি মাল্টিপ্লেক্সগুলো তো খুব ভালো করছে, এবং মাল্টিপ্লেক্স ছাড়াও আমাদের যেমন জয়দেবপুরের বর্ষা সিনেমা হল, চিটাগংয়ের সিলভার স্ক্রিন, এরকম আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনও আছে।
স্পেশালি আপনার ঢাকার মধ্যে যে সিনেপ্লেক্সের যে আউটলেটগুলো আছে এবং ঢাকার বাইরে যে আউটলেটগুলো আছে, লায়ন সিনেমা হলে, ব্লকবাস্টারে, প্রথম দিন তো আসলে সবার সিনেমাই ভালো যায়। সো আমরা আজকেই বুঝতে পারবো না Early কি আস্তে আস্তে অবস্থা। বোঝা যাবে, সময়ের So, আজকে সাথে থেকে সাথে যা শুরু বোঝা হলো। যাবে। তবে আমরা খুবই আশাবাদী এই কারণে যে যেমন আমাদের জার্নিটা, যেমন তমা যেটা বলছিল যে ইনফ্যাক্ট আমাদের প্রথম সিনেমা সুড়ঙ্গ, সেই সিনেমাটাও কিন্তু নিশো এবং তমা জুটি ছিল এবং সেই সিনেমা তখন তো নিশো সিনেমার নায়ক ছিল না, প্রথম সিনেমা নিশোর। তো তখন তো আরো ভয় ছিল আমাদের। তো সেই জায়গা থেকে আমরা এখনো মনে আছে আমাদের সেই সময়ে অন্য যে সিনেমাগুলো এসেছিল তার মধ্যে মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট গ্রসার ছিল এটা। মাল্টিপ্লেক্সের 1 নম্বর সিনেমা ছিল হয়েছিল, সুড়ঙ্গ হয়েছিল। সো কেন হয়েছিল আসলে? একটাই কারণ যে এখন আসলে দর্শকদের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে দর্শকরা যেমন আমাদের হাতের কাছে যেমন এখন সব ডিভাইসেস এবং সমস্ত প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স থেকে শুরু করে সব ভালো ভালো কন্টেন্ট দেখে কিন্তু দর্শকরা অভ্যস্ত, কম্পেয়ারও করতে পারছে হ্যাঁ, তারা। এবং কম্পেয়ার করছে। এখন আমি যতই বলি যে না আমি এটা বাংলাদেশে বানিয়েছি, আমার হাতে দেখেন সারা পৃথিবীতে এখন কন্টেন্ট নির্ভর হয়ে গেছে সিনেমাগুলো। তো এখন আর ওই জিনিসটা নেই যে ওই কমার্শিয়াল ফিল্ম, ওই ফর্মুলা ফিল্ম যেটা 3টা হিট গান থাকবে, একটা আইটেম সং থাকতে হবে, অথবা 4টা ফাইট থাকতে হবে আর ওয়ার্ক করে গেল। সেই সিনেমাটা এইভাবে করে আসলে ওয়ার্ক করে না। যেমন গত বছর যে আমরা তুফান বানিয়েছি, সেটার মধ্যে প্রচুর ফাইট ছিল, গান ছিল, কিন্তু ফাইটের পেছনে একটা কারণ ছিল, রিজন ছিল যে নায়ক আসলে কেন ফাইট করছে। তো অথবা গানের পেছনে একটা কারণ থাকতে হবে, একটা গল্প থাকতে হবে। সো এখন তো দর্শকরা অনেক ইন্টেলিজেন্ট, তো সো দর্শকদেরকে আপনি গল্প ছাড়া শুধু ফাইট, শুধু গান দিয়ে আসলে বসাতে পারবেন না। যে কারণে আমরা কিন্তু প্রথম থেকেই আমরা যে ধরনের সিনেমাই বানাই না কেন, সেটা সুড়ঙ্গের মতো হোক, তুফানের মতো হোক, অথবা দাগি, সো প্রত্যেকটা সিনেমাতে আমাদের পেছনে যে বিষয়টা কাজ করে, প্রথম কথা হচ্ছে ভালো ডিরেক্টর। কারণ যে গল্পটা যিনি বুনবেন, যে গাঁথুনিটা দিবেন, তো তার উপরে তো সবচেয়ে বেশি আসলে সেই অনেক কিছু দায়িত্বটা। ডিপেন্ড করে হ্যাঁ। তার উপরে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে দেখেন আমরা ডিরেক্টরের ক্ষেত্রেও প্রথমে সুড়ঙ্গ রায়হান রাফি করেছে, আপনি দেখবেন। তারপর পেয়ারা সুভাষ আমাদের একটা সিনেমা ছিল, নুরুল আলম আতিক, তারপর তুফান রায়হান রাফির, এবার শিহাব শাহিন, উনি পরীক্ষিত ডিরেক্টর একদম। উনি লাস্ট যে কয়টা কন্টেন্ট করেছে প্রত্যেকটা হিট হয়েছে। সো সেই জায়গা থেকে দাগি নিয়ে আমরা খুবই আশাবাদী যে এখন যে দর্শকদের টেস্ট, সেই টেস্ট অনুযায়ী আমরা মনে করি ওই কম্বিনেশনটা আমরা ঘটানো খুব জরুরি, যে পপুলার জনরা গল্পটা বলতে চাই এবং সেটার একটা অ্যাস্থেটিকও থাকে। তো সেটাই আমরা চেষ্টা করেছি এবং আশা করি দর্শকরা সেটা নিবে। নিশো ভাই, সুড়ঙ্গ কিন্তু সুপার ডুপার হিট একটা সিনেমা বাংলাদেশে। তো কি মনে হচ্ছে দাগি সিনেমা কি আসলে সুড়ঙ্গকে ছাড়িয়ে যেতে পারে কিনা? প্লট ওয়াইজ টোটালি ডিফারেন্ট, অ্যান্ড আমার যেটা হয় যে খুব দূরের ভবিষ্যতের কোনো কিছু আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে আমার টিম বা আমরা কি অনেস্টলি কাজটা করছি কিনা। সো আমাদের মনে হয় যে আমাদের গল্প যখন গল্পের প্লটটাকে ভাবা হয় এবং প্রডিউসিং টিম যেভাবে, যেখানে যে সেক্টরকে যাকে অ্যাপয়েন্ট করা হয়, এবং আমরা যারা অভিনেত্রীরা কাজ করি, যেমন যেমন খুবই ইচ্ছে হয় সবসময় যে স্টোরি ড্রিভেন কোনো একটা সিনেমাতে কাজ করি। কারণ হাইপোথেটিক্যাল যে কোনো থাকে, এটা গল্পের প্রয়োজনই থাকে, এটা একটা স্টাইল বা একটা ওয়ে, যেটা শাকিল একটু আগে বললো যে ওইটাকেই রিলেট করে বলতে চাই যে খুবই কনভেনশনাল ওয়েতে যে গল্পগুলো চলে আসছে, তার বাইরে আসলে আমার অ্যাজ এ পারফর্মার আমার কিছু দায়িত্ব আছে। আমি দুটোই চাই, ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হতে হবে আমার গল্পটা, যেটার যে নিজস্বতা, একটা মৌলিক ব্যাপার থাকবে, যে গল্পটা এর আগে কেউ বলতে পারেনি বা বলতে চায়নি, এবং একই সাথে সেটাকে আমি কমার্শিয়াল একটা অ্যাঙ্গেলও থাকবে, যে ম্যাস অডিয়েন্সের কাছে কি সেটা পৌঁছাচ্ছে কিনা। তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে সুড়ঙ্গেরও এরকম একটা আপিল ছিল, একটা চাহাত ছিল, একটা ডিফারেন্ট টেক্সট থেকে সাবটেক্সট টোটালি ডিফারেন্ট, অ্যান্ড দাগি সম্পূর্ণ আলাদা। সেই জায়গার থেকে গল্পের জোর আছে এবং অনেক গুণী অভিনেতারা অভিনয় করেছে।
ডিরেক্টর খুব ভালো, সো ফার ফিডব্যাক ট্রিমেন্ডাস। অ্যান্ড আমি আশা করব যে, আমারও মনে হয় সবচেয়ে বড় প্রচারণা হচ্ছে মাউথ টু মাউথ। এই যে তাদের of যে mouth ভালো, টাই। তাই না, ওয়ার্ড অফ মাউথ, যেটা হচ্ছে যে এই যে তারা বলছে, আমার মনে হয় এটাই দাগিকে অনেক বেশি, আমার কাছে মনে হয় যে এই জন্যই দাগি ব্লেসড। একদমই এই জন্যই দাগি ব্লেসড, এবং দাগির সুপার একটা টিম এই মুহূর্তে আমার সামনে বসা আছে। দাগির চমৎকার একটা ট্রেলারও আছে, আমরা ট্রেলারটি দেখবো। নিশু ভাইয়ের কাছে জানতে চাই, বারবার আঘাত পেয়েও যে জেগে ওঠে সেই দাগি, কি বলবেন এ ব্যাপারে? ইটস এ কাইন্ড অফ পারসেপশন। এটা নিশানের কথা বা একজন পরিচালকের কথা, এটা যে সবার সঙ্গে মিলতে হবে তা না, বাট আমাদের গল্পে যে চরিত্র একবার বলে ওঠে যে জেলে একবার জেগেছে সেই দাগি সারাটা জীবন, সে তার চোখে যে সমাজটাকে দেখেছে, সে তার চোখ দিয়ে চরিত্রটা যেভাবে দেখেছে, এটা তার ফাইন্ডিংস। সেটার সাথে যে আমার দর্শকের সাথে মিলতে হবে তা না, কিন্তু আমরা চাই যে দর্শকের ফাইন্ডিংসটা কি। একজন মানুষ ক্ষমা চাইলো, দর্শক কি ক্ষমা করবেন না, কেউ একজন কি ক্ষমা করবেন, কেউ একজন করবেন, কেউ একজন করবেন না। সো আমাদের স্টোরির সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে যে আমরা এরকম অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে গল্পটার গাঁথনি তৈরি করা হয়েছে, এবং সেটার সাথে ইমোশনালি অর সাইকোলজিক্যালি দর্শকের একটা বন্ডিং তৈরি হবে, এবং সেখান থেকে দর্শকরাও যারা ছবিটা দেখবে তারা কানেক্ট করবে এবং তারাও একটা স্টেটমেন্ট দিবে। তো এখানেই দাগির সার্থকতা। এখানেই দাগের সার্থকতা। তমো আপু, চমৎকার। আমি দুটো লাইন বলতে চাই এই মুহূর্তে, আসলে এই লাইনগুলো আমি দেখে দেখেই বলবো, ভীষণ চমৎকার। সেটা হচ্ছে, হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নেই যদি তুমি না আসো, সেই রাতের কোনো অর্থই নাই। নিশানের এমন প্রেম নিয়ে কি বলবেন জেরিন? নিশান তো সেই সুড়ঙ্গ থেকেই, মানে মাসুদও প্রেমিক ছিল, এবার নিশানও প্রেমিক। এখন এই প্রেমটা কতটা আসলে এই ডায়লগের মতন রোমান্টিক, কতটা সে আসলে জেরিনকে ভালোবাসে, সেটা জেরিন তো জানে, দর্শকে জানতে হলে তো হলে এখন দেখছে, আরো দেখতে সুড়ঙ্গ হবে। থেকেই পেছনে পড়ে আছে। একদমই ভালো লাগছে না আমার, আসলে নিতে পারছি না আমি আর। এবং আচ্ছা, এটা বলেন এটা কি? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি নিশু ভাই, আমি তো ডায়লগটা আসলে সেভাবে সুন্দর মতো বলতে পারলাম না। এই ডায়লগটা কি আসলে এই মুহূর্তে নিশানকে জেরিনকে একটু বলবে, আমরা যদি একটু দেখতাম ভাইয়া। এটা স্পয়লার না বলে দিতে পারি যে, सौ चांद भी चमकेंगे तो क्या बात बनेगी, जो तुम ना आए तो इस रात की औकात बनेगी, এরকম একটা। ও বাহ বাহ, বাহ, क्या बात है, क्या बात है, क्या बात है, চমৎকার। তো হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না থাকো সে রাতের কোনো অর্থ নাই। এটাই আমি বুঝিয়ে বুঝিয়ে বলি আর কি। বর্ডারের উপর থেকে শিখে আসি। মেইন বিষয়টাই হচ্ছে এরকম অসংখ্য শক্তিশালী ডায়লগ আছে আসলে, যেগুলা আমি আজকে সকাল থেকে কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। এগুলা খুব দর্শকরা পছন্দ করছে এবং বলছে বিভিন্ন ডায়লগ তাদের মনে থাকছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। মানে এবং গানও, আমাদের ছবির গানগুলো দর্শক খুব পছন্দ করেছে। তো একটা ছবির গান পছন্দ করছে, ডায়লগ পছন্দ করছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখা যায় নরমালি কিন্তু আমরা দেখি গানগুলোই বেশি জনপ্রিয়তা পায়, কিন্তু ডায়লগ আসলে এভাবে মানুষ মনে রাখে, এটা আসলে একটু ডিফারেন্ট। কিন্তু না, আমাদের 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 মৌলিকতা হচ্ছে, বা আমরা যেটা চেয়েছি যে সবগুলো গানই আমাদের একদমই স্টোরির সাথে ব্লেন্ডিং করে সিচুয়েশন বেস। তো এই জন্যই আমরা আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিজের কথা যদি বলি, আমরা পুরো গান কখনোই ছাড়তে পারবো না, কারণ সেখানে গল্প রিভিল হয়ে যায়। কোনো গানই আমরা পুরোপুরি ছাড়তে পারতাম না। হ্যাঁ, আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিজের সময়, সেই সময় আমরা কিন্তু ওই যে 1.5 মিনিটের একটা আমাদের রোমান্টিক গানটা ছেড়েছিলাম, এবং লিরিক্যাল। সো আমাদের প্রত্যেকটা গান জাস্ট যেটা আমি গেয়েছি টাইটেল ট্র্যাক, সেটা বাদে সবগুলোই আসলে স্টোরিকে গায়ক হিসেবে আবির্ভাব কিশোর। আচ্ছা, প্রমোশনের বিষয়টা যেহেতু এসেছে, আমরা একটু ব্যতিক্রম প্রমোশন দেখেছি। দাগি যিনি আছেন এই মুহূর্তে আমাদের সামনে বসে, সে আসলে পুলিশের গাড়ি থেকে দাগি হয়ে আমাকে নেমেছে। ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। ওটাই বলতে চেয়েছিলাম, আসলে আচ্ছা, ধরে নিয়ে গেছিল। আচ্ছা, ধরে নিয়ে গেছিল। ঝামেলা হয়েছিল। ওকে, পরে আমরা ছুটিয়ে এনেছি আর কি। আমার তো খুব মন খারাপ ছিল, খুব মন খারাপ। এই ভাবনাটা আসলে কার মাথা থেকে এসেছে, শাকিব ভাই? না, এই ভাবনাটা যত ক্রিটিক্যাল বুদ্ধি ওগুলা ইনিশিয়ালি
ইনিশিয়ালি নিশোর মাথা থেকে আসে, Okay. কিন্তু এক্সিকিউট করি আমি, এটাকে বড় করি আমি পরে। ওকে যখন আমার মাথা থেকে এসছে যে না দাগি হয়ে উপস্থিত হতে চায়, পরে আমি চিন্তা করেছি তাহলে কেন পুলিশের গাড়িতে করে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা এবং সেখানে অথবা উনি এই ধরনের উপস্থিত কিছু। ছিলেন। এবং আমি এসব ক্রিটিক্যাল সিচুয়েশন আবার আমি আমার দোস্তকে পাশে রাখি। ওই মানে কিন্তু শুধু আমি ছিলাম না, ও ছিল। যদিও আমরা উঠতে চাইনি, আমি রনি ভাই তো বলেছে না আমি একা যেতে চাই না, তোদের উঠতে হবে। ওয়াও, চমৎকার। আমরা তো আসলে শাকিল ভাইয়া জেরিন এবং নিশানের সম্পর্ক শুনেছি, এখন আমরা জানতে চাই আসলে নিশান এবং লিখনের সম্পর্কটা কেমন। এটা তো বলবো না আপনাকে, প্রথম কথা হচ্ছে এটা, কারণ বললে তো এটা স্পয়লার হয়ে যাবে। তো আজকে যারা মাত্র সিনেমা দেখেনি, রিলিজ হলো, শুধুমাত্র Okay. release। আসলে লিখন কে, কারণ আমি সোশ্যাল By the way, মিডিয়া লিখন পত্রিকায় কে? দেখেছি যে লিখন হচ্ছে নিশান এবং জেরিনের মেয়ে, ওকে ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু দেখেছি, সো খুবই আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। এটা যে একজন মানুষ ভাবছে, এটা কিন্তু তাকে আমি স্যালুট জানাই। ভাবনার জন্য এটা আমিও স্যালুট জানাই এটা। এই সোশ্যাল line- মিডিয়াতে ডিটেইলে চলে গেছে না? এবং সোশ্যাল মিডিয়াতে যত ভাবনা আমরা দেখি, এবং আমরা যখনই কোনো একটা কাজ শুরু করি, কোনো একটা সিনেমা শুরু করি, তখন দেখা যায় এই দাগিনীও যখন আমরা প্রথম মানে এটা নিয়ে ভাবলাম, জাস্ট বলার চেষ্টা করলাম এটা নায়িকা কে হবে, এরকম মিনিমাম 10 জনকে নায়িকা বানানো হয়, তারপর আরো মানে এরকম হয়ে আসে আর কি। সেটা ঠিক আছে, দর্শকের এটা দিয়ে আসলে এটাকে আমরা খুব পজিটিভলি নেই, কারণ দর্শকের যে আগ্রহ উদ্দীপনা এটা বোঝা যায় আর কি। এবং এবার আসলে আগ্রহ উদ্দীপনাটা অনেক বেশি এই কারণে, কারণ নিশো 2 বছর পরে সিনেমা নিয়ে হাজির হচ্ছে, এবং এই 2 বছর কিন্তু ও দাগি সিনেমাটার জন্য প্রিপারেশন নিয়েছে। সো নিশো যেহেতু একটা ক্যারেক্টার হয়ে ওঠার চেষ্টা করে, সো ওই যে সিনেমাটা আমরা দেখছি সেই সিনেমাটাকে মানে সেই সিনেমাতে ওকে কখনোই নিশো মনে হবে না। মানে এর আগে যেমন মাসুদ মনে হয়েছে, এখানে নিশানি মনে হবে, কখনোই নিশো মনে হবে না। তো এটাই তো আসলে সার্থকতা। আমার বন্ধু এত সামনাসামনি এত প্রশংসা করা ঠিক না, কিন্তু এটা আসলে সবাই জানে যে নিশোর যে ক্যারেক্টারের প্রতি যে ডেডিকেশন, দর্শকও কিন্তু ওইটাই পছন্দ করে। যেমন সবাই মাসুদকে মনে রেখেছে, সবাই ঠিক একইভাবে নিশানকে মনে রাখবে, আমরা ঠিক তেমনটাই আশা করছি। নিশো ভাই, নষ্ট মানুষ হয় পিশাচ, জেলখানায় গিয়েছেন কয়বার, মানে সিনেমার প্রয়োজনে যাওয়া হয়েছে, একটু জানতে চাই। এবং কিভাবে আসলে আবিষ্কার করলেন নিশানকে, মানে নিশান হয়ে ওঠার যে গল্পটা, আসলে কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের প্রিপারেশন ছিল? আমার প্রিপারেশনগুলো একটু একটু আমি জানি না, হয়তো বা অনেকের সাথেই মিলে যাবে। আমি যেমন পুরো স্ক্রিপ্টটা পাওয়ার পর আমার চরিত্রের একটা সুপার অবজেক্টিভ থাকে, একটা গোল থাকে। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছোট ছোট টাস্ক থাকে। তো আমি টাস্কগুলোকে, আমার যে সুপার অবজেক্টিভে যাওয়ার টাস্কগুলোকে অনেক ছোট 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 অ্যাকশনে ভাগ করে ফেলি। অনেক সময় এটা এডিট ওয়াইজ হয়। তো এরকম সময় অনেক সময় মনে হয় যে আমি অনেকের থাকে অবজারভেশন থাকে যে একজন দাগির সাথেই বসে কথা বলি, কিন্তু আমি আবার এটা সবসময় করি না, যে একজন দাগি বা একজন আসামির সাথে, কারণ তার জীবনের যে ফাইন্ডিংস সেটা নিশানের জীবনের সাথে নাও মিলতে পারে। তো আমি তখন ওই খোঁজার চেষ্টা করি যে নিশানের সাথে আমার পরিচিত কার কোনো কিছু জীবনটা মিলে যেতে পারে। তো হ্যাঁ। তার কাছ থেকে কিছু নেই। রাস্তায় পথ চলতে একজন রিক্সা চালকের কাছ থেকে অনেক সময় ম্যানারিজম নেওয়া যায়, ডিরেক্টরের সাথে বেশি বাহাস হয়, বোঝাপড়াটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এরকম ছোট 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 এইভাবে ভেবে ভেবে একটা ক্যারেক্টার পোর্ট্রেশন আসে। কারণ ওর যেটা আমার স্ক্রিন প্লেতে আছে, যে হয়তোবা নিশান ভাত খাচ্ছে কিন্তু তার আগেই নিশান পানি খেয়েছে, সেটা নাই, দর্শকরা কখনোই দেখতে পারবে না। কিন্তু আমি যেটা নাই সেটা নিয়েও আমার একটা গবেষণা থাকে, একটা সাবটেক্সট থাকে, যে ও কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে কি করে। এবং সেটা তো পরবর্তীতে সেই আলোচনাটা ডিরেক্টরের সাথে অনেক বেশি আমি করার চেষ্টা করি, এবং যখন কনভিন্সিং জায়গায় আসে তখন একটা হয়তোবা চরিত্র রূপ নেয় আর কি। সেটা রিফ্লেকশনটাও দেখা যায় ক্যারেক্টারে, তাই না? তখন চমৎকার। আমরা তো আসলে নিশানের গল্প শুনলাম, এবার একটু আমরা জেনের কাছে যেমন আসতে আমি চাই। বলতেই পারি যে যে সুরঙ্গের সময় আমি অনেক, রাফি আমাকে বলছিল যে শুকাতে হবে। ওকে, আমি বেশ শুকিয়ে গিয়েছিলাম। এবার আমার টিম থেকে বলা হয়েছিল যে মোটা হতে হবে, তো ওয়েট গেইন করতে হবে আর একটা কি। গেইন হ্যাঁ, করতে হবে। সো তখন এই যে ও বলা এখন- হয়েছিল এখন 10 কেজি, হয়েছে 15 কেজি। 15 মানে কেজি কি কি হয়ে গেছে। খেয়েছেন আসলে ওয়েট গেইন না, করার ক্ষেত্রে? ভাতের ক্ষুধা, ভাত
কার্ব হচ্ছে সবচেয়ে নেশা ক্রিয়েট করে, এবং ভাত একবার যে ইউজ টু হয়ে যায় তার ভাতটা ছাড়তে খুব কষ্ট হয়। এই এখন ওরা তমা মির্জা তোমার আপু মনে হয় ভাত খায় না, না maybe, আমি যতটুকু খায় জানি কিন্তু খায় না। খায় না ওইভাবে, এই জন্য ওই যে মজা নাই। ও জিম করে, ফিট লাইফ লিড করে, সো আমাকে প্রায় এখন এভরি সিঙ্গেল মানে নতুন যে কাজ হবে সেখান থেকে আবার 20 কেজি ওয়েট ফেলে দিতে হবে আমার জীবন থেকে। তো আমাকে মানে এভরি সিঙ্গেল ডেই সে মনে করে করে আমাকে মনে করায় দেয় যে নিশো তোর কিন্তু দোস্ত চল একসাথে জিমে যাই, একটু ঘুমের সাইকেলটাকে ঠিক কর, খাওয়া দাওয়াটা ঠিক কর। বাট আমি যেহেতু চরিত্রের প্রয়োজনে, সো এটা আমাকে সবচেয়ে বেশি টানে। সো আমি ওই 20 কেজি ওজন হয়তো একদমই তাই, আসলে এক এক শেষ গল্পে করে এক দেবো। এক ভাবে নিজেকে আসলে তুলে ধরতে হয়। তখন আমরা নিশু ভাইয়ের সাথে কথা বলছিলাম, একটু শাকিল ভাইয়ের কাছে আসতে চাই। দাগি সিনেমার আসলে শুরুর গল্পটা যদি ছোট্ট করে আমরা একটু জানি, যদি শেয়ার করেন। এই তো শুরুর গল্প তো করলাম আমরা তো যেভাবে করে শুরু হয় আসলে। সো যেহেতু নিশোর সেকেন্ড সিনেমা, এটা নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছিল, কে করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়। ওই সময় শিহাব শাহিন, ডিরেক্টর শিহাব শাহিন একটা গল্প নিয়ে হাজির হলো, এবং ওই গল্পটা আমাদের পছন্দ হয়ে গেল। তারপরে তো এবং ওনার উপর, শিহাব শাহিনের উপর তো সেই ফেথটুকু তো আমাদের আছে যে সে এটা জাস্টিস করবে, এবং এটা উনি ডিরেকশন দিয়েছে এবং লিখেছেনও। এই যে সুন্দর সুন্দর ডায়লগ আপনারা দেখছেন, সবই তার এটা লেখা। শিহাব শাহিনেরই লেখা, এবং এই যে দর্শকরাও পছন্দ করছে, এবং আজকে থেকে মাত্র শুরু হলো। তো তখন থেকেই আমরা আসলে এটার কাজ শুরু করে দিই। এবং আপনি দেখবেন যে আমরা যখন একটা সিনেমা বানাই, সিনেমা শুটিং করতে কিন্তু অনেক টাইম লাগে না। শুটিং করতে হয়তো 30 দিন, 35 দিন অথবা 40 দিন লাগে, কিন্তু এর আগে প্রায় 6 মাস, 8 মাস, 1 বছর এটার পেছনে একটা বিশাল গল্প থাকে। এবং তৈরি হওয়া একটা স্ক্রিপ্টকে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করে বারবার চেঞ্জ করা, এবং কোন জায়গায় দর্শকরা কিভাবে পছন্দ করবে। এবং আমার মনে আছে যে এই স্ক্রিপ্ট নিয়েও প্রডিউসিং টিমের সঙ্গে ক্রিয়েটিভ টিম এবং ডিরেক্টর শিহাব শাহিন, ইভেন নিশো, তমা, সবাই মিলে দেখা যাচ্ছে যে যার মতো ইনপুট দিচ্ছে। শিহাব ভাইয়ের সাথে সেটা নিয়ে ঝগড়া হচ্ছে যে উনি কখনো অ্যাকসেপ্ট করছেন, আমরা বলছি যে না, এই ল্যান্ডিংটা হয়তো ভালো হবে, দর্শকরা এটা পছন্দ করবে। এবং যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে আমরা একটা গল্পের সিনেমা বানিয়েছি, কিন্তু এন্টারটেইনিং ভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, মানে পপুলার জনরায়। সো আপনি যদি সিনেমাটা দেখতে বসেন, তাহলে লাস্ট সিন পর্যন্ত দেখে আপনার উঠতে হবে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট, যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 1 সেকেন্ডও বোর্ড হওয়ার কোনো সুযোগ নাই। সো এই যে স্টোরি টেলিং এবং এই যে স্ক্রিন প্লের এই একটা যে বিষয় থাকে, এটা আমাদের ডিরেক্টর, আমার কাছে মনে হয়েছে যে খুব ভালোভাবে করতে পেরেছে, এবং দর্শক হয়তো এই কারণেই সিনেমাটা অ্যাকসেপ্ট করবে। চমৎকার। নিশু ভাইয়া, আসলে নিশান কি তার জীবনের নিশান শেষ পর্যন্ত খুঁজে পায় এই সিনেমাতে? আবার নো স্পয়লার, কি পায় না। নিশান মানে হচ্ছে চিহ্ন, সাইন। হ্যাঁ, নিশান পায় কি পায় না এটা আপেক্ষিকতা। কারো কারো মনে হবে যে সে তার লক্ষ্যে পৌঁছেছে, বা নিশান একটা ঝান্ডা বলে বা একটা চিহ্ন রেখে যেতে পেরেছে। আবার কেউ কেউ হয়তো এটা দ্বিমত পোষণ করবে বা অন্যভাবে চাবে। তো আমার কাছে মনে হয় যে এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেভাবে গল্পটার আমরা ইতি টানি। অনেকের মনে হবে যে এটা এরকম হলেও পারতো, বা ওরকম একটা কিছু নিয়ে দর্শক যে বের হবে এবং সে যে চিন্তা করবে, এই ফ্যাক্টরটা আছে। আর এছাড়া প্রেম, ভালোবাসা, বোঝাপড়া, হিউম্যান রিলেশনশিপ, অনেক কিছুর, এবং থ্রিল, সাসপেন্স, অ্যাকশন সবই আছে। সবই আছে, কোনো লাভ, কিছু বাদ নেই। বিট্রিয়াল, সবই আছে। চমৎকার। শেষ পর্যন্ত কি জেরিন লিখনের কি হয় আসলে একটু জানতে চাই আমরা। শেষ পর্যন্ত জেরিন কি লিখনের কিনা? লিখনেরটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই, লিখনের কি হবে হোক, মানে আমি কি জানি না। হয় এটা আমি জেরিন হিসেবে বলতেছি, কিন্তু তমা হ্যাঁ, হিসেবে না। হ্যাঁ। লিখনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হলো নিশানকে নিয়ে। তো
নিশানের সাথে জেরিনের পরিণতি সেটা তো আবার সেম হয়ে যায়, গল্প রিভিল হয়ে যায়, বলা যাবে না। এটা দেখতে হবে। সিনেমা হলে গিয়ে দেখতে কিন্তু হবে। সিনেমা হলে দেখতে হ্যাঁ, হবে। সেখানে ভালোবাসা কতটুকু, সেখানে কি আদৌ কোনো বিচ্ছেদ আছে কিনা, সেখানে আদৌ কোনো বিট্রে আছে কিনা। হ্যাঁ, তো ভালোবাসা তো শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এখানে দুঃখ, কষ্ট, বিচ্ছেদ, পৃথিবীতে ওই ভালোবাসাগুলোই বেঁচে থাকে যে ভালোবাসাগুলোর আসলে মিলন খুব সুরঙ্গতে আমরা কম যেমনটা হয়। দেখেছিলাম, দর্শক কিন্তু একদম শেষ পর্যায়ে যে খুব শিওরে উঠেছিলেন, সবাইকে ভয়াবহ একটা ব্যাপার ছিল। এটা কি আসলে এরকম কিছু কাছাকাছি আমরা আন্দাজ করতে পারি কি? খুব প্রত্যেকটা ট্রাই করতেছে গল্পের তোমার beauty- কাছ থেকে, শাকিলের কাছ থেকে বের করতে পারে না, আমার কাছ থেকে তোমার কাছ থেকে প্রত্যেকটা গল্পের বিউটি তো ডিফারেন্ট Different. এই গল্পের বিউটি ডিফারেন্ট, এই গল্পের বিউটি এই গল্পের এন্ডিং এ দর্শক দেখে বুঝতে পারবে। এইটা তো আমি আগে থেকে বলতে পারবো না আর যে একই ওইটার রকম সাথে হলে তো মিলবে। সুরঙ্গই চালিয়ে দিতাম না। সুরঙ্গ টু বলে, হ্যাঁ, সুরঙ্গ টু বলে তাহলে আমরা আমরা বলতে পারি যে দিতাম। টোটাল ডিফারেন্ট Totally Totally different, different, totally totally এক একটা different genre সিনেমা film. তো এক এক রকম আসলে, Right. তাই না? একদমই জনরা হয়তো একই ধরনের হতে পারে, হয়তো ড্রামা, সাসপেন্স, যেটা আমার মনে হয় যে এটা তুমি আমাদের- আজকে অনুষ্ঠানের পরে কালকে ফার্স্ট শোটা তুমি দেখে ফেলো। এক্স্যাক্টলি, হ্যাঁ। তোমার এই ডেফিনেটলি প্রশ্ন আমি অবশ্যই যাব দেখার জন্য। অথবা তুমি যদি আজকে ফার্স্ট শোটা দেখে এসে বসতে, তাহলে হয়তো এত প্রশ্নই করা লাগতো না, সব প্রশ্নের উত্তর তোমার কাছে থাকতো। আমি কালকেই যাব দেখার জন্য। আচ্ছা, তো শাকিল ভাইয়ের কাছে জানতে চাই আসলে এই ধরনের সিনেমা কিংবা এই ধরনের প্রেক্ষাপটের গল্প আসলে কেন বেছে নেওয়া কাজ করার ক্ষেত্রে? না, ওই যে আবারও বলছি যে আমরা ভালো গল্পের সিনেমা বানাতে চাই। ভালো গল্প আসলে এটাও তো আপেক্ষিক যে কোনটা ভালো গল্প। মানে দর্শককে প্রথম কথা হচ্ছে আমরা এমন সিনেমা বানাতে চাই যে সিনেমাটা দর্শক দেখতে চায়। মানে মানে গল্পটা তো আপনি দেখবেন যে একটা ভালো গল্প নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নির্মাণের কারণে। জি জি, অবশ্যই। সো ভালো গল্পটাকে আপনি কিভাবে ট্রিট করছেন সেটা আসলে খুব ইম্পর্টেন্ট। সেখানে ডিরেক্টর ইম্পর্টেন্ট, সেখানে প্রোডিউসিং টিম ইম্পর্টেন্ট, এবং সেখানে স্ক্রিন প্লেটা ইম্পর্টেন্ট, এবং এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। সো ভালো গল্প শুধু বেছে নিলে হবে না, ভালো গল্পের ওই যে আবারও বলছি যে আপনার সিনেমাতে তো গান থাকবে আমাদের এই সাবকন্টিনেন্টের সিনেমায়, কিন্তু সেটা গল্পের প্রয়োজনে হতে হবে গান। অথবা সিনেমাতে ফাইট থাকবে, আমাদের সিনেমাতেও ফাইট আছে, গান আছে, কিন্তু গল্পের প্রয়োজনে। অপ্রয়োজনে যদি কোনো ফাইট বা গল্প অথবা কোনো গান হঠাৎ করে, আমরা সাধারণত দেখি না যে হয়তো নায়ক চোখ বন্ধ ঘুমালো, করে দেখলো। চোখ বন্ধ করলো, হয়তো সুইজারল্যান্ডে গান। সে থাইল্যান্ডে চলে গেল, থাইল্যান্ডে সি বিচে নাচছে আর গাইছে, ঠিক আছে? সো এটা ওই সিনেমা না, ডেফিনেটলি। হ্যাঁ, তো এটার গানের পেছনে, চমৎকার গানগুলোর পেছনে রিজন আছে, কারণ আছে। এবং আপনার ট্রেলারে দেখেছেন নিশো যে ফাইট, যে অ্যাকশন মুডে যখন হাজির হয়, সেটার পেছনেও দুর্দান্ত কারণ আছে, যেটাই আসলে দর্শককে তাড়িত করে শুরুর সিন থেকে লাস্ট সিন পর্যন্ত আসলে নিয়ে যাওয়া। এবং যেটা আমি বলেছি যে আমি বলতে পারি যে দর্শককেও আমি বারবার বলছি যে আপনাদের যদি ভালো লাগে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, আপনারা যদি ভালো লাগে বলেন, খারাপ লাগলেও বলেন, কিন্তু আমাদের ওই কনফিডেন্সটা আছে যে দর্শক যদি সিনেমাটা দেখতে বসে শেষ না করে উঠতে পারবে না। এবং এমনভাবেই ক্রাফটিংটা হয়েছে গল্পের। আমার মনে হয় যে এই উত্তরগুলা মানে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে Exactly. এক্স্যাক্টলি বলা হয়েছে। আর আরেকটা জিনিস যে আমি আবারও বলি যে মানে সিচুয়েশন বেস যে, মানে আমি যদি আমার জীবনে কখনো আমার প্রেমিকার সাথে বা আমার ওয়াইফের সাথে যে মোমেন্ট, প্রেমের মুহূর্তে, তখন আমি কখনো লিপসিং করি নাই, কিন্তু এটা সিনেমাতেই সম্ভব, এবং সেটা একটু কনভেনশনাল সিনেমাতেই সম্ভব। আমাদের এখানে কোনো লিপসিং নাই যে কেউ একজন গান গাচ্ছে, সিনেমার গান দেখে সে লিপসিং করছে। আমি বলতেছি না যে করছে সেটা খুব খারাপ কিছু, কিন্তু আমি বলছি যে এই সেটা যে একটা pattern। এটা একটা Realistic pattern। জায়গাটা বোঝানো বাট আমাদের যে সিচুয়েশন বেস যে সংগুলো, Realistic সেটা কিন্তু form, কেউই আমরা প্রোটাগনিস্ট বা ফিমেল প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট কেউই আসলে লিপে গান গাচ্ছে না। তোমার জন্য এটা নাই, এটা সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো গানটা চলতেছে এবং সিচুয়েশনটাকে ও বলছে। এই জন্যই আমরা কিন্তু ওই যে 1.5 মিনিটের উপরে গানটা দিতে পারি না, কারণ এখানে Moment-টা স্টোরি create টেলিং করা আছে, যাচ্ছে সেখানে। প্রত্যেকটা গানের Moment-টা সাথে create করা গল্প বলা আছে। রাইট। তো নিশু ভাইয়া, সুরঙ্গের পর দাগি, তারপরে আসলে কি হোয়াট নেক্সট? এটা সময়ের সাথে সাথে বলে দিব। এখন আপাতত দাগি নিয়ে আছি, দাগি নিয়ে আছে, এটা আপাতত বলা যাচ্ছে সুরঙ্গ না। পরে এখন আর সুরঙ্গ নিয়েও নাই, পরেরটা কি সেটা সামনে জানাবো, কিন্তু এখন দাগি, আমার জীবন এখন দাগিময়, দাগি ম আমি একদম দাগি একদম ম। দাগি। তমা আপুর কাছে একই প্রশ্ন রাখতে চাই, এরপরে হোয়াট নেক্সট? নেক্সট দাগি, 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 তারপর দাগি। ও, শাকিল ভাইয়া? বিলিভ ইন প্রেজেন্ট। প্রেজেন্ট।
একদমই। ফিশন নিয়ে আমরা এখনো কথা বলতে আজকে চাচ্ছি না। আজকে তো মাত্র দাগি রিলিজ হলো, সো আজকে থেকে আমাদের আগামী কয়েকটা দিন শুধু দাগি নিয়ে ব্যস্ততা যাবে। একদম। তো আমার মনে হয় না যে এর মাঝখানে আর কোনো ব্যস্ততা আছে আমাদের। আর কোনো কিছু আমরা চিন্তাই করতে চাই না। এবং আপনি যেটা বললেন না যে ঈদ, আমাদের ঈদ কিন্তু দাগি। সো আজকে ঈদের দিন থেকে যেটা শুরু হলো, এই ঈদটা আমাদের চলতে থাকবে। এবং ঈদের দর্শক- আনন্দ দাগিময় আমেজ ঈদ চলতে সবার। থাকবে। একদম। আচ্ছা, তো আমরা কি আসলে পরবর্তীতে এটা আসলে আমার কিউরিয়াসিটি থেকে জানা, তৃতীয়বারের মতো কি আসলে আমরা তমা এবং নিশো এই জুটিটা কি দেখতে পাবো কিনা এরা সামনে? দুজন আমাকে একদমই পছন্দ করে না। আপনি এতক্ষণ প্রোগ্রামে বুঝতে পারেন না? না না, পছন্দ তৃতীয় করে। কেন, তৃতীয় চতুর্থ পঞ্চমও হতে পারে। পঞ্চম হতে পারে। কিন্তু এটা তো হ্যাঁ হতেই পারে। তাহলে আমাকে উনি পছন্দ করে। আমি একটু গল্প বলে দেয়। এটা গল্প বলে দিবে, দর্শক বলে দিবে কে কি চায় তার উপরে। তবে হ্যাঁ, প্রোডিউসারও বলে। তবে আমার কাছে এটা মনে হয় বললে যে না শুধু দর্শক এই বলবে। এটা অফকোর্স, কিন্তু আমি Producer-ও। একটু বলতে পারি যে থার্ড সিনেমাটা নিশো আর তমা এই জুটি হওয়া উচিত না, হবে না, এটা আমি বলেই দিচ্ছি। যদি দর্শকের ঠিক আছে? ডিমান্ড থাকে সেক্ষেত্রে দর্শক ডিমান্ড থাকলে পরবর্তীটা হতে পারে, কিন্তু একটুখানি বোর্ডম চলে আসতে পারে দর্শক। না, boredom না, আমি এটাই অন্যভাবে নিশোর বলি। হয়তো ভালো লাগবে না এক নায়িকা নিয়ে বারবার বিরক্ত লাগবে, হ্যাঁ, আমারও তোমার নিশ্চয়ই ভালো লাগবে না যে এক অস্বস্তি নায়ক নিয়ে বারবার অভিনয় করতে। না, এটা অন্যভাবে বলতে পারি যে সুরঙ্গের সময়ও কিন্তু এই প্রশ্ন মানে তোলা হয়েছিল যে ওয়াই তমা মির্জা, এবং আফটার মানুষ সুরঙ্গ দেখার পর তাদের কাছে এটা খুবই বিলিভেবল জায়গা তৈরি করেছে, কেন যে এত তমা ভালো মির্জা। পারফরম্যান্স দিয়েছে দুজন। এইটা জুটিটা আসলে আমার মনে হয় যে কোনো টিমই এটা খুবই বেসিক জায়গা থেকে আমরা আগে নির্ধারণ করি না যে অমক নায়কের সাথে অমক কাজ করবে। দাগিটা তো চরিত্রটা মনে হয় আগের যেভাবে থেকে plan ডেভেলপ ছিল করা না। হয়, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে টার্গেটটা তো ওই যে plan নিশো ছিল যেটা না। বললো যে আমরা কখনো এভাবে সিনেমা বানাই না যে নিশো আর তোমাকে নিয়ে একটা গল্প লিখো। আমরা তো আগে গল্প লিখি, মানে বা গল্পের একটা গল্প প্রয়োজনে পছন্দ হলো, গল্পের আসলে প্রয়োজনে আমরা- কাকে দরকার। এবং আমি বলতে পারি যে গল্পের প্রয়োজনে এই জেরিন ক্যারেক্টারটাতে আমি আসলে তমা মির্জা ছাড়া আর কাউকে দেখতে পাইনি। আমাদের ক্রিয়েটিভ টিমের অন্য কেউ দেখতে পেয়েছে কিনা আমি জানি না। অ্যান্ড সুরঙ্গতে যেরকম অসাধারণ পারফরমেন্স দিয়েছিল তমা, যে কারণেই তো আমাদের মনে হয়েছে যে তমাকে নিয়ে আরো কাজ করার সুযোগ তৈরি হতে পারে। এবং এই গল্পটা যখন আসলো, দেখেন যে কোনো ক্যারেক্টারে একটু যদি সেইডি ক্যারেক্টার হয় তখন তমা মির্জার কথা মনে পড়ে আসলে আমাদের, ঠিক আছে? একদম ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যারেক্টারে তোমাকে আমরা আচ্ছা, দেখতে একটু পাই না। আরেকটা বিষয় তো জানতে চাই, ওরকমই। এই দাগি সিনেমাতে এই মুহূর্তে আপনি বসে আছেন, আসলে আপনি জেরিনকে 10-এ কত দিবেন মার্কস যদি আমি দিতে বলি? জেরিনকে আমি আসলে কোনো মার্কস দিব না, কারণ এই মার্কসটা আসলে দর্শকের উপর আমি দর্শকরা ছাড়বো। দেবে, আচ্ছা। দর্শকরা দিবে। সুরঙ্গতেও দর্শকরা দিয়েছে নিশোকে, তমাকে, এবং এখানেও আপনার নিশো, তমা, এবং আপনি যে লিখনের কথা বললেন সুনেরা, ওর পারফরমেন্সটুকু দুর্দান্ত পারফরমেন্স, এবং ওইটা একটা আসলে সারপ্রাইজ দর্শকের জন্য। সারপ্রাইজ তো একদম। সেটা দর্শক যখন হলে যাবে তখন বুঝতে পারবে। তো নিশু ভাইয়ের সিনেমার টাইটেল ট্র্যাক নিয়ে আসলে কি বলবেন আপনি? কেন ইচ্ছা হলো গাওয়ার, কিংবা একটু জানতে চাই। মানে তোর ফিলিং কি ও তুই যে না, গান মানে গাইবি? এটা ওই যে এটা তৈরি করা হয় হঠাৎ করে, এরকম আলোচনা আসে যে তখন আমি আমরা আসলে কোনো ভালো agree করি সিঙ্গার আর কি। পাচ্ছিলাম না। তখন আমি এগ্রি করি, ভালো ওকে ভালো ফাইন, দোস্ত আই ক্যান ডু ইট, কারণ এটা লিরিক্যালি আর, ইটস ওয়ান কাইন্ড অফ পয়সাও শেষ হয়ে গেছিল তখন না, লাস্টে তো প্রমোশন একটু মেটা। পয়সা ছিল না আর পকেটে, বললাম তুই ফ্রিতে দিয়ে দে। বলো যে থাক এইসব প্রোডিউসার বিপদে পড়ছে। প্রডিউসার বিপদে তো পড়ছে। যেহেতু আজকে ঈদের দিন, আমরা আসলে দর্শকদের সেলিব্রেশনটা যদি একটুখানি বাড়িয়ে দিতে পারতাম, একটু কি সম্ভব কিনা 2 লাইন যদি টাইটেল ট্র্যাক এটা এখানে এরকম মিউজিক ছাড়া হবে না কোনো জিনিসটা। কিছু জাস্ট প্লাস এমনি নিধি ছাড়াও একটু। হবে না। নিধি ছাড়াও হবে না। হ্যাঁ, নিধি ছাড়াও এমনি হবে না। খালি গলায় কি আমরা একটু 2টা লাইন শুনতে পারি দর্শকদের জন্য? জাস্ট আমরা ইকো দিয়ে দিব পরে আমি আর কি। ইকো লাগবে না, এটা জাস্ট এটা তো ওয়ান কাইন্ড অফ পোয়েট। Okay. সো সমাজের চোখে দাগি, একটু শুনি আমরা প্লিজ। সমাজের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, যতবার খুশি মারো তবু আমি জাগি। হ্যাঁ, দুর্দান্ত Wow. লিরিক রাসেল ভাই, রাইট? চমৎকার চমৎকার দুর্দান্ত চমৎকার, লিরিক চমৎকার। হয়েছে। তো এখানেও আমাদের গল্প সময়টাকে খুব রিফ্লেক্ট করে, মানে এখনকার সময়টাকে ধারণ করে আসলে গানটা। প্রেজেন্ট সিচুয়েশন আসলে যেটা যাচ্ছে, অনেক কিছু সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, একদম মনে হলো চমৎকার একটা আড্ডা দিয়েছি আমি দাগি টিমের সাথে, অ্যান্ড উইশ অল দ্য বেস্ট। দাগির অনেক দূর যাবে আশা করছি। আজকে যেহেতু প্রথম দিন, দর্শকরা দেখছে আপনাদেরকে, যদি একটু একটু করে একটু আমরা মেসেজ দর্শকদের দিই। প্রথমে নিশো ভাইয়া, ওয়াও। না, বেশি কিছু বলার নেই, একটা সুন্দর গল্পে কাজ করেছি দীর্ঘদিন পর, এবং টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে। সো ফার ইটস রানিং ভেরি গুড, এবং আপনাদের ফিডব্যাক পাচ্ছি। সমালোচনা করুন,
কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আরও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি। সো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার ঈদ দাগিময়। আমি চাই আপনাদের সবার মানে দাগিময় ঈদ হোক। এবং শুধু এটাই না, এই ঈদে আরও অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। আমার মনে হয় যে সবগুলোই ডিফারেন্ট জনরার। সো আপনারা সবাই ডিফারেন্ট জনরার ডিফারেন্ট মুভি বা সিনেমা আপনার নিকটস্থ হলে যে এক্সপিরিয়েন্স করতে পারেন, তাহলেই আমাদের এই সিনেমার ইন্ডাস্ট্রিটা খুব সুন্দর জায়গায় পৌঁছাবে। সো আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। তামা আপু, যদি কিছু বলার থাকে। আমি নর্মালি ফিল্ম লাভার, আমি প্রচুর ফিল্ম দেখি, কিন্তু কখনো রিভিউ দেখে ফিল্ম দেখতে যাই না। আমি কোনো ফিল্ম রিলিজ হলে সেটা ট্রেলার, টিজার, সং এটা দেখে আমি সেই ফিল্ম দেখতে যাই, অ্যান্ড দেন আমি নিজে দেখে দেন আমি ফিল করি যে ছবিটা কতটা ভালো হয়েছে বা আমার মন মতো হয়েছে। সো যারা আপনারা দাগি সম্পর্কে জানেন, দাগি ট্রেলার, টিজার এগুলো দেখে নিতে পারেন। যারা এখনো দাগি দেখেননি তারা অবশ্যই দাগির এই যে সব প্রমোশনাল সব কিছু আমাদের আছে, এই ছবির অংশগুলো দেখে, অংশবিশেষ দেখে আপনারা ছবিটি গিয়ে দেখুন। এবং ছবি দেখে যারা দেখবেন শুধুমাত্র তারাই কমেন্ট করবেন, না দেখে জাস্ট মনে হলো আর কমেন্টস করবেন না। দাগি দেখুন সিনেমা হলে এবং আমাদের জন্য দোয়া করবেন, দাগি টিমের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাইয়া। হ্যাঁ, আমার কথা হচ্ছে এইবার নিশো যেটা বললো যে অনেকগুলো সিনেমা এসছে, আপনারা সবগুলো সিনেমা দেখুন। এর মধ্যে আপনারা সবগুলো সিনেমা দেখবার পর বাছাই করুন যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে, সেটা আপনার বন্ধু বান্ধবকে আপনারা রেকমেন্ড করুন। এবং সেটার সেই রেকমেন্ডেশনে যদি দাগি থাকে তাহলেই আমাদের সার্থকতা। এবং আমরা সিনেমাটা পুরোটা আমরা তো প্রায় 20 বার দেখে ফেলেছি এখন পর্যন্ত। সো আপনারা দেখুন, তুমিও তো কালকে সকালে দেখছো বললে। সো দেখার পর যদি ভালো লাগে আপনাদের, এটা আমি একটু আগেও বললাম যে ভালো হলে ভালো বলেন, যদি ভালো না লাগে সেটাও বলেন। কিন্তু আমাদের ওইটুকু কনফিডেন্স আছে যে সিনেমাটাকে এমনভাবে আমরা তৈরি করবার চেষ্টা করেছি যে সিনেমাটা ভালো লাগবে। আমি কখনোই বলবো না যে না ইন্ডাস্ট্রির ভালোর জন্য আসুন আপনারা, আমি দর্শকের উপর এত দায়িত্ব দিতে চাই না। সো দর্শকদের আসলে যেই সিনেমাটা, যে কন্টেন্টটা ভালো লাগবে সেটাই দর্শক দেখবে, আর এইভাবেই আসলে ইন্ডাস্ট্রি তৈরি হবে। আপনারা সব সিনেমা দেখুন, এর মধ্যে থেকে বেছে নিন যে কোনটা সবচেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ And মোবারক। সবার ঈদ দাগিময় হোক, আমার ঈদ হোক, সবার ঈদ ঈদ হোক, মোবারক। অনেক অনেক বেস্ট উইশেস সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, সানজিনা শুভেচ্ছা আজকের আয়োজন চলে পর্যন্ত। যে যেখানে থাকেন অবশ্যই অনেক ভালো থাকবেন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।